আসসালামু আলাইকুম। আজ ১০ মে ২০২৬। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে যুদ্ধের মানচিত্র দ্রুত পাল্টাচ্ছে। ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে শুরু করে পারস্য উপসাগরে জাহাজে হামলা। আজকের শীর্ষ ১০টি যুদ্ধের খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন জেনে নিই বিস্তারিত। ইউক্রেন রাশিয়া ভঙ্গুর যুদ্ধবিরতি ও ড্রোন হামলা। ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে পাওয়া আজকের সবচেয়ে বড় খবর হল ৩ দিনের জন্য ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে গেছে। আজ ভোরে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি অনুযায়ী তারা ২৭টি শাহের ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও বেশ কিছু ড্রোন ওডেসার গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। এতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯ জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে মস্কো দাবি করেছে যে কিয়েভ প্রথম বাকমুত সীমান্তে কামিকাজের ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই পাল্টাপাল্টি অভিযোগে শান্তি আলোচনার যে ক্ষীণ আশা জেগেছিল তা আবারও অন্ধকারে তলিয়ে গেল। ডনবাস অঞ্চলে এখন দুই পক্ষই নতুন করে ভারী কামান মোতায়েন করছে, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। পারস্য উপসাগর, কাতারের উপকূলে জাহাজে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় আজ এক রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। কাতারি জলসীমার খুব কাছে একটি বিশাল কার্গো জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্যাটেলাইট ইমেজ বলছে আজ স্থানীয় সময় ভোর ৪টার দিকে জাহাজটিতে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুনের কুণ্ডলী দেখা যায়। কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যকার চলমান স্নায়ুযুদ্ধের অংশ হিসেবে দেখছেন। এই ঘটনার পর মার্কিন পঞ্চম নৌবহর এবং ইরানি রেভলিউশনারি গার্ডের স্পিডবোটগুলো ওই এলাকায় টহল বাড়িয়েছে। ওমান সাগরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $৩ বেড়ে গেছে। সমুদ্রপথে পণ্য পরিবহনের জন্য এই রুটটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ৩. লেবানন ফ্রন্ট, ইসরায়েল বনাম ইরান সমর্থিত গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন লেবাননের দক্ষিণে স্থানান্তরিত হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী আজ দক্ষিণ লেবাননের অন্তত ১০টি ছোট বড় শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের দাবি তারা ইরান সমর্থিত হিজবুল্লার উচ্চপদস্থ কমান্ডারদের একটি গোপন বৈঠক লক্ষ্য করে এই নির্ভুল হামলা চালিয়েছে। লেবানন সরকারের দেওয়া তথ্যমতে এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। বৈরুত থেকে পাওয়া সংবাদ অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং হাজার হাজার মানুষ উত্তর দিকে পালিয়ে যাচ্ছে। এদিকে তেহরান থেকে দেওয়া এক কড়া বার্তায় বলা হয়েছে ইসরায়েলের এই দুঃসাহসের চড়া মূল্য দিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের ভেতরে বড় ধরনের স্থলঅভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, যা পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ৪. গাজা উপত্যকা বিরতিহীন সংঘাতের নতুন ধাপ। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির গুঞ্জন থাকলেও আজ পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। খান ইউনিস এবং মাঘাজি শরণার্থী শিবিরের আবাসিক এলাকায় ইসরায়েলি গোলন্দাজ বাহিনী আজ সকাল থেকে গোলাবর্ষণ শুরু করে। এতে অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন গাজার সিভিল পুলিশ ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের দাবি গাজার সুড়ঙ্গপথ দিয়ে নতুন করে রকেট হামলার প্রস্তুতি নেওয়ার খবর পাওয়ায় তারা এই প্রিএমটিভ স্ট্রাইক বা অগ্রিম হামলা চালিয়েছে। গাজার হাসপাতালগুলো বর্তমানে ওষুধের তীব্র সংকটে ভুগছে এবং আজকের আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। রেডক্রস জানিয়েছে মানবিক করিডোরগুলো বন্ধ থাকায় ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্তে আটকা পড়ে আছে, যা এক মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ৫. হরমুজ প্রণালী সমুদ্রপথের নতুন অবরোধ। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী আজ নতুন করে বিশ্ব সংবাদের শিরোনামে। ইরান আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে যেসব দেশ ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে তাদের কোনো বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। এই ঘোষণার পর ওই এলাকায় উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। তবে আজ সকালে একটি বিশেষ চমক দেখা গেছে যখন একটি বড় কাতারি এলএনজি ট্যাঙ্কার কোনো বাধা ছাড়াই প্রণালীটি পার হয়েছে। গত ২ মাসের মধ্যে এটিই প্রথম কোনো বড় ট্যাঙ্কারের সফল যাত্রা, যদিও নিরাপত্তা বিশ্লেষকরা একে একটি টেস্ট কেস হিসেবে দেখছেন। মার্কিন যুদ্ধজাহাজগুলো দূর থেকেই যাত্রার উপর নজর রাখছিল। ড্রোন ও টর্পেডো বোটের সতর্ক অবস্থানে পুরো প্রণালীটি এখন একটি মাইনফিল্ডের মতো বিপজ্জনক হয়ে উঠেছে। যদি অবরোধ দীর্ঘস্থায়ী হয় তবে ইউরোপ ও এশিয়ায় বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। ৬. সুদান, গৃহযুদ্ধ ও প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক আজ এক ভিন্ন ও ভয়াবহ দিকে মোড় নিয়েছে। একদিকে জেনারেল বুরহানের বাহিনী এসএএফ এবং অন্যদিকে হেমেত্তির নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে লড়াইয়ে আজ খার্তুম শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আজকের বড় উদ্বেগের কারণ হল স্বাস্থ্য ঝুঁকি। সুদান এভিয়েশন সেন্টারের একটি রিপোর্টে জানানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত বিমানবন্দর এবং পরিত্যক্ত হাসপাতালগুলোতে পচনশীল মৃতদেহ ও আবর্জনার কারণে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যুদ্ধের কারণে টিকাদান কর্মসূচি এবং স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এই নতুন ভাইরাসটি এখন সীমান্তের ওপারেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে যুদ্ধ না থামলে এই ভাইরাস মহামারী আকার ধারণ করতে পারে। অর্থাৎ সুদানিরা এখন শুধু বুলেটের মুখেই নয়, অদৃশ্য ভাইরাসের মুখেও জীবন বাঁচাতে লড়ছে। ৭. মিয়ানমার, রুবির খনি ও বিদ্রোহীদের তীব্র লড়াই। মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মোগক শহরে আজ এক অভূতপূর্ব লড়াইয়ের খবর পাওয়া গেছে। এই এলাকাটি মূলত মূল্যবান পাথরের খনির জন্য বিখ্যাত। বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা ওই অঞ্চলে ১১,০০০ ক্যারেটের একটি বিশাল আকার রুবি পাথরের সন্ধান পেয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার।
এই সম্পদের নিয়ন্ত্রণ নিতে মিয়ানমারের জান্তা বাহিনী আজ বিমান হামলা ও ভারী কামানের গোলাবর্ষণ করে শহরটি পুনরুদ্ধারের চেষ্টা চালায়। পিডিএফ ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো পাহাড়ের ওপর থেকে জান্তা বাহিনীর অগ্রসর হওয়া প্রতিহত করছে। এই লড়াইয়ে দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় খনি শ্রমিকরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই রুবির খনি যার দখলে থাকবে তার হাতেই যুদ্ধের রসদ কেনার বিশাল অর্থ চলে আসবে। ফলে মোগক এখন মিয়ানমার গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ৮. দক্ষিণ চীন সাগর, চীন ফিলিপাইন পরিবেশ যুদ্ধ। দক্ষিণ চীন সাগরের সংঘাত এখন কেবল সীমানা দখলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন পরিবেশগত যুদ্ধের রূপ নিয়েছে। আজ ফিলিপাইন সরকার আনুষ্ঠানিকভাবে চীনের কোস্টগার্ডের বিরুদ্ধে সায়ানাইড ফিশিং এবং রাসায়নিক ব্যবহারের অভিযোগ তুলেছে। ম্যানিলার দাবি, ফিলিপিনো জেলেদের তাড়াতে এবং ওই অঞ্চলের প্রবাল প্রাচীর ধ্বংস করতে চীন বিষাক্ত রাসায়নিক সমুদ্রের পানিতে ছড়িয়ে দিচ্ছে। আজ বিতর্কিত স্কারবোরো শোল এলাকায় ফিলিপাইনের একটি সরবরাহ জাহাজকে চীনের বড় জাহাজগুলো চারপাশ থেকে ঘিরে ফেলে জলকামান ব্যবহার করে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় সমুদ্র সীমায় চরম অস্থিরতা তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনায় ফিলিপাইনের পাশে থাকার ঘোষণা দিয়েছে। বেইজিং অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছে তারা কেবল তাদের সার্বভৌম জলসীমা রক্ষা করছে। এই অঞ্চলে যে কোনো সময় একটি ছোট সংঘর্ষ থেকে বড় যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। লোহিত সাগর, হুতিদের নতুন ড্রোন মোতায়েন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে তাদের অবস্থান আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। আজ হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন তারা সমুদ্রের উপকূলে নতুন প্রজন্মের কয়েক ডজন দূরপাল্লার ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছে। মূলত লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজগুলোকে টার্গেট করতেই এই পদক্ষেপ। গত ২৪ ঘণ্টায় এডেন উপসাগরে একটি ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজের খুব কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো আবারও তাদের রুট পরিবর্তন করে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ দিয়ে জাহাজ পাঠানোর কথা ভাবছে। এতে পণ্য পরিবহনের খরচ ও সময় দুটোই বাড়বে। পশ্চিমা জোট অপারেশন প্রসপারিটি গার্ডিয়ানের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও হুতিদের এই নতুন প্রযুক্তির ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো সামুদ্রিক বাণিজ্যিক মহলে। ১০. কূটনৈতিক মোড়, পাকিস্তান ও কাতারের শান্তি উদ্যোগ। আজকের শেষ খবরটি কিছুটা আশার সঞ্চার করছে। বিশ্বের বড় বড় যুদ্ধগুলোর মাঝে মধ্যস্থতাকারী হিসাবে আজ সামনে এসেছে পাকিস্তান ও কাতার। কাতারের রাজধানী দোহাতে আজ পাকিস্তানের সেনাপ্রধান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান একটি বিশেষ শান্তি রোডম্যাপ প্রস্তাব করেছে। একই সময়ে কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে ফোন করে হরমুজ প্রণালীর উত্তেজনা কমানোর অনুরোধ জানিয়েছেন। কূটনীতিকরা মনে করছেন যদি এই দেশগুলো মধ্যস্থতায় সফল হয় তবে অন্তত মধ্যপ্রাচ্যে একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে মাঠ পর্যায়ে লড়াই এখনও থামেনি। এই কূটনীতিক দৌড়ঝাঁপ শেষ পর্যন্ত শান্তির টেবিলে গড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের ডামাডোলের মাঝে এই আলোচনাকে বিশ্ববাসী অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। একদিকে শান্তি আলোচনার চেষ্টা, অন্যদিকে নতুন নতুন ফ্রন্টে যুদ্ধের বিস্তার। আজকের আপডেট এই পর্যন্তই। নিয়মিত খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।